আচ্ছা দেখো, তোমাদের 332 যেটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাব, এটা ম্যানুয়াল আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবং তোমরা থিওরি কোর্সেও কিন্তু সেম একটা টপিক পড়বা, 331 এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। তোমাদের ক্লাস কি স্টার্ট হয়েছে? থিওরি ক্লাসটা 331 মিস ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছে। এক্স্যাক্টলি। সো এটা একটু মাথায় রাখবা, 331 আর 332টা কিন্তু কিছুটা রিলেটেড। তার মানে হলো তোমাদের 1 ক্রেডিটের যে পোর্শনটা, মোস্ট প্রবাবলি আমার যতটুকু মনে পড়তেছে ওয়াকিল স্যার হয়তো তোমাদের ক্লাসটা নিবে। স্যার ফার্স্টের দিকে যেই পোর্শন গুলা অথবা যেই টপিক গুলা তোমাদের পড়াবে, সেম জিনিসটাই হলো আমরা 332-তে আরো ইলাবোরেটলি পড়বো। তো আমি এই কারণে তোমাদেরকে বলবো, অনেক সময় দেখবা যে থিওরিতে অতটা ইলাবোরেটলি নাও পড়ানো হতে পারে, বাট তোমাদের যেহেতু ল্যাবে ইলাবোরেটলি টপিক গুলা পড়ানো হবে, সো দুইটাই যাতে ভালো মতো ক্যাপচার করে রাখতে পারো সেটা একটু খেয়াল রাখবা। কারণ অনেক সময় দেখা যাচ্ছে ল্যাবের যে জিনিসগুলো পড়ানো হচ্ছে সেটা হয়তো থিওরিতে পড়ানো নাও হতে পারে, টাইম শর্টেজের কারণে। সেক্ষেত্রে দেখবা যে কিন্তু পরীক্ষাতে তোমাদের এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। তো তোমরা 332টা যদি ভালো মতো করো তাহলে 331 এর একটা সার্টেন পোর্শন তোমাদের কভার হয়ে যাবে। এটা একটু খেয়াল রাখবা, কিন্তু খুবই কোরিলেটেড দুইটা কোর্সই। আচ্ছা, এখানে দেখো আমাদের এতগুলা এক্সপেরিমেন্ট আছে, আমরা এই এক্সপেরিমেন্ট গুলা করবো। টোটাল হয়তো 12টা অথবা 13টা এক্সপেরিমেন্ট আমরা করব। আমরা আজকে কোনো এক্সপেরিমেন্ট করব না, বাট আমরা নেক্সট ক্লাস থেকে ডাইরেক্ট এক্সপেরিমেন্টে চলে যাব। এখন এই যে যে আমাদের 332-তে যেই এক্সপেরিমেন্ট গুলা করব, সেটা টোটালি কিন্তু আমাদের ওয়াটারের এক্সপেরিমেন্ট, মানে আমরা ওয়াটারের টেস্ট করব। এখন ওয়াটারের টেস্ট করার জন্য তোমার ফার্স্টে আগে জানতে হবে যে ওয়াটারের সোর্সটা কি, অথবা আমরা কোথা থেকে ওয়াটারটা কালেক্ট করি। আমাকে কি একজন বলো তো ওয়াটারের সোর্স কি কি? মিস আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এরপর রিভার। হুম, আচ্ছা, এটার কিন্তু নাম আছে, আমি একটু ছোট করে দিই। আচ্ছা, এখানে দেখো, তুমি আন্ডারগ্রাউন্ডে যে ওয়াটারটা বললা সেটাকে আমরা বলি হলো গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটার দিয়ে আমরা আইডেন্টিফাই করি। আর রিভারে যে ওয়াটারটা সেটাকে আমরা বলতেছি হলো সারফেস ওয়াটার। আরেকটা সোর্স থেকে আমরা ওয়াটার কালেক্ট করে থাকি, কেউ একজন বলো থার্ড সোর্সটা কি হতে পারে? রেইন ওয়াটার। এক্স্যাক্টলি, রেইন ওয়াটার, দ্যাটস মিন আমাদের আর্টিফিশিয়াল। আচ্ছা, গ্রাউন্ড ওয়াটার যেটা দ্বারা বোঝাচ্ছে, এটা তোমরা মোটামুটি নাম থেকে বুঝতে পারতেছো, আমাদের একটা গ্রাউন্ড লেভেল থাকবে। এরকম একটা গ্রাউন্ড লেভেল থাকবে, একটা সার্টেন ডেপথ নিচে যাওয়ার পর আমি একটা ওয়াটার টেবিল পাবো, সেই ওয়াটারটাকে আমরা বলতেছি হলো গ্রাউন্ড ওয়াটার। আর সারফেস ওয়াটারটা হলো আমাদের দেখা যাচ্ছে রিভার, পন্ড, লেক থেকে আমরা যে ওয়াটারটা কালেক্ট করি সেটাকে আমরা বলতেছি হলো সারফেস ওয়াটার। আর আর্টিফিশিয়াল যেটা বলতেছে, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে রেইন ওয়াটারটাকে আর্টিফিশিয়াল ওয়েতে স্টোর করে রাখতে পারি অথবা প্রিজার্ভ করে রাখতে পারি, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ওয়াটারের সোর্স। তো মোটামুটি এই তিনটা সোর্স থেকে কিন্তু আমরা ওয়াটার পেয়ে থাকি। এখন তুমি ওয়াটার কালেক্ট করলা, তুমি সব ওয়াটার তো সব কাজে ইউজ করতে পারবা না। যেমন ড্রিঙ্কিং ওয়াটারের জন্য আমাদের এক টাইপের প্রিকশনস লাগবে অথবা স্ট্যান্ডার্ড এক টাইপের লাগতে পারে। তারপরে ইরিগেশন পারপাসের জন্য আরেক টাইপের ওয়াটার লাগতে পারে। ড্রিঙ্কিং ওয়াটারের জন্য তুমি যতটা প্রিকশনস মেনটেন করবা, আমাদের ইরিগেশন পারপাসের জন্য যেই ওয়াটার অথবা সে ততটা পিউরিফিকেশনের প্রয়োজন নাও পড়তে পারে। তার মানে এটা না যে আমরা খুবই ডার্ট অথবা আনপিওর ওয়াটার ইউজ করব, বাট পিউরিটিটা ওরকম ভাবে না মেনটেন করলেও চলবে। এখন দেখো, এই যে যে পারপাসের উপর ডিপেন্ড করে আমি একটা টার্ম বললাম যে স্ট্যান্ডার্ড, ওয়াটার স্ট্যান্ডার্ড, সেটা আমরা কিভাবে জানতে পারি? তাহলে আমরা ফার্স্টের দিকে একটু চলে যাই। আমরা আজকে যেটা করব সেটা হলো ওয়াটার স্যাম্পলিং মেথডস ফর ল্যাব অ্যানালাইসিস। তার মানে আমাদের ডিফারেন্ট পারপাসের জন্য কি আমাদের ওয়াটারের অ্যানালাইসিস করে দেখতে হবে যে ওয়াটারটা কি বেটার নাকি বেটার না। সেটার জন্য আমাদের ফার্স্টে ক্যারেক্টারিস্টিক্সটা জানতে হবে, ওয়াটারের ক্যারেক্টারিস্টিক্স।
তুমি দেখো তোমাদের থিওরিতে আছে এই যে আমি অলরেডি বলেছি দুইটা সোর্স আছে। এখন আমি চলে আসতেছি ওয়াটার কোয়ালিটিতে। ওয়াটার কোয়ালিটি মেজার করার জন্য আমাদের ফার্স্টে ক্যারেক্টারিস্টিক্স জানতে হবে। তিনটা ক্যারেক্টারিস্টিক্স থাকে, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আর ব্যাকটেরিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। এখন এই ক্যারেক্টারিস্টিক্স গুলা যদি তোমার ওকে থাকে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ আমাদের ওয়াটার কোয়ালিটিটা বেটার অথবা গুড। অথবা এই যে ক্যারেক্টারিস্টিক্সটা যদি আমাদের নট ওকে থাকে তখন আমরা ওইটাকে বলবো যে ইমপিওর ওয়াটার, অথবা আমাদের এটাকে ট্রিটমেন্ট করতে হবে। এখন দেখো সারফেস ওয়াটারটা যেহেতু সারফেসে থাকতেছে সেক্ষেত্রে আমাদের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এটা ব্যাড থাকে, কিন্তু আবার কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আমাদের গুড থাকে, ব্যাকটেরিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটা অতটা ভালো থাকে না। বাট রিভার্স ওয়েতে গ্রাউন্ড ওয়াটারে দেখো একদম রিভার্স, আমাদের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বেটার, কেমিক্যালটা ব্যাড, আর ব্যাকটেরিওলজিক্যাল যেটা আছে সেটা গুড। এখন আমাকে একটু বলো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দ্বারা আমরা কি বোঝাচ্ছি, এটা একটু বলো। আমরা তো Yes, তিনটা ক্যারেক্টারিস্টিক্স বুঝলাম, বলো। পানিতে ময়লা আছে কিনা, হ্যাঁ। পরিষ্কার কিনা পানিটা দেখতে। হুম, আচ্ছা পানিতে ময়লা আছে কিনা, পরিষ্কার কিনা, ক্লিন কিনা, এটা মেন। এখন এই ক্লিনটা এটা তোমার কি কি রিপ্রেজেন্ট করতেছে, একটা অ্যাস্থেটিক ভিউ রিপ্রেজেন্ট করতেছে, এরকম একটা অ্যাস্থেটিক ভিউ রিপ্রেজেন্ট করতেছে। আর কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দ্বারা কি বোঝাচ্ছ সেটা একটু বলো। মিনারেলের পরিমাণ। এক্স্যাক্টলি, মিনারেল। তাহলে মিনারেল দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের বিভিন্ন প্রকারের মেটাল থাকতে পারে অথবা মিনারেল থাকতে পারে, লাইক আয়রন থাকতে পারে, আর্সেনিক থাকতে পারে। এই যে যে কন্টেন্ট গুলা সেগুলার অ্যামাউন্টটা কতটুকু আছে, খুব বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু তখন আমরা ওইটাকে ব্যাড বলি। গ্রাউন্ড ওয়াটারে মিনারেল কন্টেন্ট অনেক বেশি থাকে, সো তখন আমাদের ট্রিটমেন্ট করা লাগে। আর ব্যাকটেরিওলজিক্যাল দ্বারা কি বোঝাচ্ছে? মিন্স পানিতে ব্যাকটেরিয়া কেমন, গুড ব্যাকটেরিয়া অথবা হ্যাঁ, ব্যাড ব্যাকটেরিয়া। এক্স্যাক্টলি। পানিতে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কিছু ব্যাকটেরিয়া থাকে, এটাকে একটা টার্ম বলে, এটা তোমরা নেক্সট সামনের দিকে আরো পড়তে পারবা অথবা জানবা, প্যাথোজেন। প্যাথোজেন হলো ওয়ান কাইন্ড অফ আমাদের মাইক্রো অর্গানিজম। এখন পানিতে যদি এই প্যাথোজেন প্রেজেন্ট থাকে তাহলে এটা বোঝাচ্ছে যে আমাদের ব্যাকটেরিয়া কন্টামিনেটেড ওয়াটার। সো তুমি এমন কোনো পানি পান করবা না যেটাতে কন্টামিনেশন থাকে ব্যাকটেরিয়ার। আদারওয়াইজ দেখবা যে আমাদের ওয়াটার রিলেটেড কিন্তু ডিজিজ হয়ে থাকে, কলেরা হতে পারে, এছাড়াও জন্ডিস হতে পারে, এরকম টাইপের কিন্তু ডিজিজ হতে পারে। সো ওই ডিজিজ গুলো কেন হয়? বিকজ অফ কন্টামিনেশন অফ ব্যাকটেরিয়া অথবা ভাইরাস। এই কন্টামিনেশন গুলো যাতে না থাকে সেটা আমাদের চেক করতে হবে। তাহলে চেক করার জন্য কি অবভিয়াসলি আমাদের টেস্ট করতে হবে। সেই টেস্ট গুলা করবো হলো আমরা 332 তে। তার মানে আমাদের ফিজিক্যাল কিছু টেস্ট করতে হবে, কেমিক্যাল কিছু টেস্ট করতে হবে, আর ব্যাকটেরিওলজিক্যাল কিছু টেস্ট করব। টেস্ট করে হলো আমরা দেখবো যে আমাদের ক্যারেক্টারিস্টিক্সটা অথবা ওয়াটারের যে কোয়ালিটিটা আছে সেটা গুড অর ব্যাড। এখন একটু দেখো এই যে যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এটা তারা কি বোঝাচ্ছে, আমাদের কিন্তু কিছু প্যারামিটার আছে, প্যারামিটার। তাহলে সেই প্যারামিটার গুলা কি কি? আমাদের পানিতে কোনো গন্ধ আছে কিনা অথবা কোনো অডর আছে কিনা, দুর্গন্ধ আছে কিনা, যেটা তুমি মানে একটু যদি নাকের কাছে নাও ইজিলি কিন্তু সেটা তুমি ফিল করতে পারবা। এটার জন্য কিন্তু কোনো টেস্ট করা লাগতেছে না, তুমি খালি চোখে অথবা উইদাউট এনি টেস্টিং তুমি এটা কিন্তু বলে দিতে পারবা। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অথবা ফিজিক্যাল প্যারামিটার। এরপরে বলো তো আরো কিছু নাম বলো, প্যারামিটার কি কি হতে পারে ফিজিক্যালের ভিতর? অর্ডারের পরে কি আসতে পারে? ক্লিন কি ক্লিন নাম, এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি? কালারের মাধ্যমে। তারপরে আরেকটা হতে পারে আমাদের টার্বিডিটি। আচ্ছা, টার্বিডিটি মানে দ্বারা বোঝাচ্ছে আমাদের পানিটা ঘোলাটে কিনা,
সেটা পানিতে অনেক সময় দেখা যাচ্ছে যে কাদা থাকতে পারে অথবা বালি থাকতে পারে, যে কারণে পানিটা ঘোলাটে হয়ে যায়, দ্যাট মিনস টার্বিড হয়ে যায়। সো টার্বিড ওয়াটারটাও কিন্তু তুমি ফিজিক্যালি টেস্ট ছাড়াই খালি চোখে দেখতে পারবা। সো দ্যাটস আমরা এটাকে বলতেছিল ফিজিক্যাল প্যারামিটার। আর কেমিক্যাল প্যারামিটারের ভিতর দেখো, আমি যদি একটু টেস্টের নামগুলা দেখাই, এই যে দেখো আমাদের পিএইচ কত সেটা আমাদের টেস্ট করতে হবে, আমাদের পানিতে কার্বন ডাই অক্সাইড কত সেটা টেস্ট করতে হবে, আবার হলো আয়রন কত, আর্সেনিক কত অথবা ক্লোরাইড কত সেটা আমাদের টেস্ট করতে হবে। তাহলে এই জিনিসগুলো টেস্টের মাধ্যমে তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের কেমিক্যাল প্যারামিটার গুলা ওকে আছে কিনা। আর এখানে দেখো এই যে এটা ফিজিক্যাল, কালার ফিজিক্যাল, টার্বিডিটি ফিজিক্যাল, টিএস, টিডিএস আর টিএসএস দ্বারা বোঝাচ্ছে হলো টোটাল সলিড, টোটাল ডিসলভ সলিড, টোটাল সাসপেন্ডেড সলিড। এটা কিন্তু শর্ট ফর্ম দেওয়া আছে, অনেক সময় তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করে টিএস, টিডিএস আর টিএসএস মানে কি, এটা একটু খেয়াল রাখবা। এটাও কিন্তু ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এ পড়তেছে। তারপরে দেখো কার্বন ডাই অক্সাইড কেমিক্যাল পড়তেছে, অ্যালকালিনিটি দ্বারা বোঝাচ্ছে যে আমাদের কার্বন ডাই অক্সাইড দ্বারা বোঝাচ্ছে অ্যাসিডিটিটা কতটুকু আছে পানির ভিতর। আর সেম ভাবে আমাদের পানিতে অনেক সময় বেস থাকতে পারে, তাহলে সেটা আমরা অ্যালকালিনিটি দ্বারা রিপ্রেজেন্ট করব। এরপরে আরেকটা কেমিক্যাল আমাদের প্যারামিটার আছে হার্ডনেস, তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো হার্ড ওয়াটার, সফট ওয়াটার। এই টার্মটার সাথে তোমরা জানো তো হার্ড ওয়াটার সফট ওয়াটার পড়ছো না? জি মিস। ওকে, আচ্ছা এরপরে দেখো ক্লোরাইড ইন ওয়াটার, দ্যাট মিন্স আমাদের পানিতে লবণ অথবা ক্লোরাইড কন্টেন্ট কতটুকু আছে সেটা আমরা টেস্ট করব, এটাও কেমিক্যাল। আয়রনও কেমিক্যাল, আর্সেনিকও কেমিক্যাল। এরপরে দেখো এই দুইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের থিওরির জন্য, ল্যাবের জন্য। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি। তোমাদের থিওরিতেও দেখবা যে এই রিলেটেড একটা কোশ্চেন মাস্ট তোমরা পাবা। ইভেন তোমাদের যদি ল্যাবেও নেওয়া হয় দেখবা যে এই রিলেটেড একটা কোশ্চেন মাস্ট তোমরা পাচ্ছ। ইভেন তোমরা পাশ করে যাওয়ার পরে যখন চাকরির ভাইবাতেও যাবা অথবা চাকরিতে যদি যারা জয়েন করতে চাও দেখবা যে এই রিলেটেড কোশ্চেন মাস্ট আসবে, বিওডি সিওডি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরপরে আরো কিছু আছে। আর লাস্টে এটা দেখো 15 নাম্বারটা টোটাল অ্যান্ড ফিকাল কলিফর্ম। এখান থেকে হলো আমরা প্যাথোজেন টেস্ট করি, প্যাথোজেনটা টেস্ট করি। তো এটা হলো আমাদের ব্যাকটেরিওলজিক্যাল যে প্যারামিটারটা আছে সেটা হলো আমরা চেক করব। তাহলে এই ছিল মোটামুটি আমাদের 332 এর কন্টেন্ট। আমরা বুঝতে পারলাম যে কোনটা ফিজিক্যাল, কোনটা কেমিক্যাল এবং কোনটা বায়োলজিক্যাল প্যারামিটার আছে। এখন এই কোয়ালিটি গুলা যদি তুমি চেক করতে চাও, কোয়ালিটি চেক কিভাবে করব, আমাদের অবভিয়াসলি একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। আমি একটু তোমাদের ম্যানুয়ালে চলে যাই, দেখো এখানে একটা টার্ম বলেছে আমাদের ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ড। ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ড দ্বারা বোঝাচ্ছে আমরা এই যে যে কন্টেন্ট গুলা দেখে আসলাম, এই যে যে এতগুলা কন্টেন্ট যে দেখলাম প্যারামিটার, সেটার একটা স্পেসিফিক ভ্যালু আছে। লাইক আমরা পানিতে কতটুকু পোর্শন পর্যন্ত পিএইচ অ্যালাউ করব, অথবা ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে আমাদের পানিতে পিএইচ কতটুকু হতে পারে। আবার দেখা যাচ্ছে পানিতে কিন্তু আর্সেনিকও থাকতে পারে। আমাদের বাংলাদেশে দেখবা যে ডিপ টিউবওয়েল যেগুলো আছে সেগুলোতে অনেক সময় দেখা যাচ্ছে যে আর্সেনিক কন্টামিনেটেড। এখন আমাকে একটু বলো তো আর্সেনিকের লিমিট কত হতে পারে, যে আমরা কতটুকু লিমিট পর্যন্ত হলে অ্যালাউ করব? জাস্ট একটা গেস করে বলো, এটা তোমাদের হয়তো নাও জানা থাকতে পারে। 0.04 like হ্যাঁ, 1 একটু কাছাকাছি হয়েছে। আর কেউ কি বলতে চাচ্ছো? আচ্ছা, 0.005, এটা হলো বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আমরা পানিতে এতটুকু পোর্শন পর্যন্ত আর্সেনিক অ্যালাউ করব। এর বেশি যদি হয়ে যায় তাহলে অবভিয়াসলি আমাদের ট্রিটমেন্ট করতে হবে। এটা বাংলাদেশের রেসপেক্টে। আবার বাইরের কান্ট্রির ক্ষেত্রে কিন্তু তোমাদের সেম
এই যে যে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু পেলা সেটা কিন্তু অ্যাপ্লিকেবল থাকবে না, তাহলে সেখান থেকে চেঞ্জ হতে পারে। সেই লিমিটটাকে বলা হয় অথবা স্ট্যান্ডার্ডটাকে বলি হলো WHO। এটা ফুল অ্যাব্রিভিয়েশনটা কি, কেউ একজন বলো তো? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। World Health Organization. এক্স্যাক্টলি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওরা হলো আবার এই যে যে প্যারামিটার গুলো আছে সেগুলার হলো একটা রেঞ্জ বলে দিচ্ছে। তার মানে দেখো তোমরা থিওরিতে একদম এই ম্যাটেরিয়ালটা তোমাদের স্যার দিয়ে দিবে। এই দেখো আমাদের ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ডের একটা লিমিট দিয়ে দেওয়া আছে, একটা WHO গাইডলাইন আর একটা হলো বাংলাদেশ স্ট্যান্ডার্ড গাইডলাইন। এবং দেখো আমাদের এখানে যদি আমরা আর্সেনিকটা দেখি, আর্সেনিক এই যে 0.05 হলো বাংলাদেশ স্ট্যান্ডার্ড, আর সেম ভাবে WHO আমাদের বলে দিচ্ছে হলো 0.01। তাহলে এই স্ট্যান্ডার্ডের ভিতর আছে কি নাই সেটার জন্য আমাদের হলো টেস্ট করতে হবে। তার মানে হলো দেখো এখানে যে কথাটা বলেছে এই যে ওয়াটার কোয়ালিটি অ্যানালাইসিসটা আমরা কিভাবে করতে পারি, আমাদের হলো ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা হলো আমাদের ইনশিওর করতে হবে। ইনশিওর করার জন্য অবভিয়াসলি কি আমাদের টেস্ট করতে হবে, সেই টেস্ট গুলাই হলো আমরা 332 তে করব। এখন এই যে যে ওয়াটার কোয়ালিটি অ্যানালাইসিসটা আছে এটা কেন করতে হবে অথবা রিকোয়ারমেন্টটা কেন প্রয়োজন আমাদের, এটা মেইনলি হলো আমাদের যে স্ট্যান্ডার্ডটা আছে সেটা রুলস এবং রেগুলেশনস মেনটেন হচ্ছে কিনা সেটা আমাদের মনিটর করার জন্য হলো আমরা ওয়াটার কোয়ালিটি অ্যানালাইসিসটা করব। কারণ তুমি দেখো আমরা যদি ওয়াটার কোয়ালিটি অ্যানালাইসিসটা না করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমাদের কোন ওয়াটারটা কোন পারপাজে ইউজ করতে হবে। লাইক ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে একটু যদি ভালো মতো দেখো আমাদের পিএইচ এর ভ্যালুটা 6.5 থেকে 8.5। এখন তোমার পানিটা যদি আমাদের পিএইচ এর ভ্যালুটা যদি 4 হয়ে যায় তাহলে কি হবে, অ্যাসিডিক হয়ে যাবে। এখন এই অ্যাসিডিক ওয়াটার তো তুমি ড্রিঙ্কিং পারপাজে ইউজ করতে পারবা না। সিমিলারলি এই অ্যাসিডিক ওয়াটার কিন্তু তুমি ইরিগেশন পারপাজেও ইউজ করতে পারবা না, কারণ আমাদের প্ল্যান্ট দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাবে অথবা আমাদের ইরিগেশন কাজটা কিন্তু ঠিক মতো হবে না, অ্যাসিডিক একটা সলিউশন হয়ে যেতে পারে। সো এই যে যে পারপাসটা কোন ওয়াটারটা কোন পারপাসে তুমি ইউজ করবা সেটা মনিটর করার জন্য কিন্তু আমাদের ওয়াটার কোয়ালিটি অ্যানালাইসিসটা করতে হবে। তাহলে তোমাদের এখানে দেখো আমি একটু জাস্ট হাইলাইট করে রাখছি, কারণ পুরাটা ইন ডিটেলস আমি যা বললাম সামারি করেই সব এখানেই দেওয়া আছে। এরপরে একটা টার্ম আসতেছে আমাদের হলো স্যাম্পলিং অফ ওয়াটার ফর অ্যানালাইসিস। তোমার ওয়াটার কোয়ালিটি তুমি যখন অ্যানালাইসিসটা করবা অবভিয়াসলি তোমার কি লাগবে, ওয়াটার লাগবে, কারণ আমরা ওয়াটারেরই কোয়ালিটি অ্যানালাইসিস করতেছি। এখন এই যে যে তোমার ওয়াটারটা লাগবে এই ওয়াটারটা কি তোমার কালেক্ট করতে হবে কোন একটা সোর্স থেকে। So, আমরা অলরেডি সারফেস ওয়াটার জানি, গ্রাউন্ড ওয়াটার জানি, আমরা আর্টিফিশিয়াল ওয়াটারে যাব না, আমরা মেইনলি হলো সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটারের এই যে কোয়ালিটিটা চেক করব। তাহলে তুমি এই যে যে পানিটা যে কালেক্ট করতেছো এই কালেক্ট করাটাকে আমরা বলতেছি হলো স্যাম্পলিং অফ ওয়াটার। এখন আমাদের দুইটা সোর্স আছে অলরেডি বললাম, সারফেস ওয়াটার এন্ড গ্রাউন্ড ওয়াটার। এখন এই যে যে প্যারামিটার গুলা দেখলা এই প্যারামিটার গুলা করার জন্য হলো তোমার পানি কালেক্ট করতে হবে। এখন তুমি পানি কালেক্ট করলা, যে কোনো একটা সোর্স থেকে পানি কালেক্ট করলা, তুমি ধরো যে 10টার দিকে টেস্ট করে দেখলা যে পিএইচ আসছে হলো তোমার 6, 12টার দিকে আবার করে দেখলা যে 7 চলে আসছে, আবার 5টার দিকে করে দেখলা যে আমাদের 9 চলে আসছে। তাহলে এই যে যে কি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তোমার পানিটা এমন ভাবে কালেক্ট করতে হবে আমাদের যাতে প্যারামিটার গুলা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট না থাকলেও আমাদের ফ্ল্যাকচুয়েশনটা যাতে খুব বেশি না হয় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা, এই যে আমাদের এমন ভাবে পানিটা ক্যারি করতে হবে অথবা কালেক্ট করতে হবে যাতে আমাদের যে প্যারামিটার গুলা আছে সেই প্যারামিটার গুলা খুব বেশি চেঞ্জ যাতে না হয়। লাইক তুমি একটা রিভার থেকে পানি কালেক্ট করলা, সেখানে টেম্পারেচার একরকম, আবার আমাদের ল্যাবের টেম্পারেচার একরকম।
এখন আমরা যখন পিএইচ টেস্টটা করব তখন কিন্তু আমাদের টেম্পারেচারের একটা ইম্প্যাক্ট আছে, সেটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। এখন দেখো, পানি যে তুমি কালেক্ট করতেছো সেটা অবভিয়াসলি একটা সার্টেন অ্যামাউন্টের হতে হবে অথবা একটা সার্টেন ভলিউমের হতে হবে, যাতে তুমি সবগুলা টেস্ট করতে পারো। তার মানে দেখো, আমাদের এই যে যে 12টা না 13টা টেস্ট আমরা একটা ওয়াটার দিয়ে করব। তার মানে তোমার একটা বোতলে পানি কালেক্ট করতে হবে, সেই বোতলের পানি দিয়ে হলো তোমার এই সবগুলা টেস্ট করতে হবে। আদারওয়াইজ তুমি দেখা যাচ্ছে বুড়িগঙ্গা থেকে পানি কালেক্ট করে কালার টেস্ট করলা, আবার হাতির ঝিলের পানি থেকে কালার টেস্ট করলা, তাহলে দুইটার কিন্তু রেজাল্ট সেম আসবে না, ডিফারেন্ট আসবে। তো আমাদের ভলিউমটা এমন সার্টেন অ্যামাউন্টের নিতে হবে যাতে সাফিসিয়েন্ট হয় এবং আমরা সবগুলা টেস্ট করতে পারি। আবার খুব বেশি ভলিউমেরও নেওয়া যাবে না। দেখা যাচ্ছে যে তুমি অনেক গ্যালন পানি নিয়ে আসলে এই অল্প কয়েকটা টেস্ট করার জন্য, তাহলে আমাদের ট্রান্সপোর্টেশন কস্টটাও কিন্তু বেড়ে যেতে পারে। তো আমাদের দেখা যাচ্ছে ল্যাবে আমরা যেটা করি, লাইক হলো একটা বোতল নিয়ে যাই 2 লিটারের, সেই বোতলটা ভরে পানি নিয়ে আসি। আমি তোমাদেরকে একটু পরে ফিগার গুলা দেখাবো যে আমরা কিরকম একটা বোতল নিয়ে যাই ওয়াটার কালেকশনের জন্য। তাহলে এখানে এই কথাটাই লেখা আছে যে একটু দেখো, আমাদের স্মল এনাফ হতে হবে যাতে আমরা ইজিলি ট্রান্সপোর্ট করতে পারি, আবার লার্জ এনাফ হতে হবে যাতে আমাদের সবগুলা অ্যানালাইটিক্যাল যে পারপাজের টেস্ট গুলো আছে সেটা কিন্তু আমরা রিপ্রেজেন্টেটিভ ওয়েতে স্যাম্পলিং করতে পারি, সেটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে দেখো, এখানে আরো কিছু কথাবার্তা আছে যে আমাদের ওয়াটারটা মেইন যে জিনিসটা ছিল, আমাদের যেখানে সোর্স সেখানেই কিন্তু আমাদের টেস্ট করাটা মানে উচিত ছিল। আদারওয়াইজ তুমি যে এই যে যে ক্যারি করে আনতেছো, এটা কিছুটা হলেও আমাদের প্যারামিটার চেঞ্জ হবে, বাট আমাদের যেহেতু সোর্সের পাশেই টেস্ট করা পসিবল না, সো সেক্ষেত্রে আমরা এমন ভাবে প্রিজার্ভ করব যাতে আমাদের প্যারামিটার গুলা যাতে খুব বেশি চেঞ্জ না হয়। আমরা বোতলটা ভালোভাবে লক করে নিয়ে আসবো যাতে এটার ভিতর কোনো অক্সিজেন পারমিট না হতে পারে, অথবা ঠিক মতো আমরা রেফ্রিজারেটর অথবা আলো ছাড়া অন্ধকার কোনো একটা রুমে রাখবো, যেটাতে আমাদের টেম্পারেচার এবং সবকিছু যাতে মেইনটেইন হয়। এগুলো করার মেইন রিজন হলো আমাদের এই যে যে প্যারামিটার গুলো আছে সেগুলো যাতে চেঞ্জ না হয়। তাহলে এই প্যারাটাতে এই কথাগুলাই লেখা আছে, তাহলে আমরা ওয়াটার স্যাম্পলিংটা বুঝতে পারলাম। এইটুকু কি বুঝতে পারছো তোমরা সবাই আমি যেটা বললাম? জি জি মিস। আচ্ছা, এরপরে দেখো আমাদের একটা টার্ম আছে, সেটা হলো রিকোয়ারমেন্ট অফ স্যাম্পলিং। তার মানে তো আমি অলরেডি বলে দিয়েছি তোমাদের একটা বোতলে ওয়াটার কালেক্ট করতে হবে। সো আমরা যে ওয়াটারটা কালেক্ট করতেছি তার আগে আমাদের কি বোতলটাকে প্রিপেয়ার করে নিতে হবে। কেন প্রিপেয়ার করব? যাতে কোনো প্রকারের কন্টামিনেশন না থাকে। এখন তোমার বোতলে যদি কন্টামিনেশন থাকে তাহলে দেখা যাচ্ছে আমরা ব্যাকটেরিওলজিক্যাল যে টেস্ট গুলা করব অথবা কেমিক্যাল যে টেস্ট গুলা করব সেগুলাতে আমাদের দেখা যাচ্ছে ইরোর আসতে পারে। সো অবভিয়াসলি আমাদের কি করতে হবে, রিন্স করে নিতে হবে অথবা ভালো মতো ক্লিন করে নিতে হবে যাতে কোনো প্রকারের কন্টামিনেশন না থাকে। এই যে দেখো, ফ্রি অফ কন্টামিনেশন থাকে। তারপর আমরা যখন পানিটা কালেক্ট করব বোতলে, আমরা এই ধরো যদি তোমার বোতল এটা হয়ে থাকে, আমরা হাফ বোতল পর্যন্ত পানি কালেক্ট করব না। আমাদের যে একদম ফুল যে বোতল আছে এই পর্যন্ত পানি কালেক্ট করে আমাদের বোতলের যেই কর্কটা আছে সেটা অফ করে দিতে হবে। এখন হাফ বোতল কেন করা যাবে না, এই যে দেখো, কারণ এই ফাঁকা জায়গাটাতে আমাদের অক্সিজেন থাকতে পারে। তো অক্সিজেন লেভেলে চেঞ্জ হলে আমাদের কিছু প্যারামিটার আছে যেটা চেঞ্জ হয়ে যায়। এই প্যারামিটারটা হলো পিওডি এন্ড সিওডি। তো তোমাদের অনেক সময় কিন্তু কোশ্চেন করা হয় আমরা কেন ফুল বোতল পর্যন্ত পানি ফিল আপ করি, হাফ বোতল পর্যন্ত কেন করি না। এই যে দেখো, আমাদের অক্সিজেন লেভেলটা ডিগ্রেড হতে পারে অথবা চেঞ্জ হয়ে যেতে পারে। সো দ্যাটস আমরা ফুল বোতল পর্যন্ত ফিল আপ করবো এবং কোনো প্রকারের বাবল থাকা যাবে না। তারপর আমাদের যেটা আছে, আমাদের হ্যান্ডটাও অনেক ভালোভাবে ক্লিন করে নিতে হবে যাতে আমাদের হ্যান্ড কন্টামিনেশনও যাতে না হয়।
এখানে আরেকটা রিকোয়ারমেন্ট আছে, এটা একটু ভালো মতো দেখো। অনেক সময় আমরা রানিং ওয়াটার থেকে আমাদের স্যাম্পলটা কালেক্ট করতে পারি, লাইক হলো রিভার থেকে কালেক্ট করলে ওই ওয়াটারে অথবা ওই রিভারে অনেক স্রোত আছে, ফ্লোয়িং ওয়াটার যেটা। সো সেই আমাদের সোর্সটা থেকে ওয়াটার কালেক্ট করার যে সিস্টেমটা, সেটা হলো দেখো আমাদের পয়েন্ট অফ দ্য মাউথ অফ দ্য ব্যাগ আপস্ট্রিম অ্যান্ড ইউর হ্যান্ডস ডাউনস্ট্রিম টু অ্যাভয়েড কন্টামিনেশন। তার মানে আমাদের ফ্লোয়িং ওয়াটার থেকে আমরা যেভাবে ওয়াটারটা কালেক্ট করব, আমাদের বোতলের যেই মাউথটা থাকবে সেটা আমরা আপ স্ট্রিমে রাখবো এবং আমাদের হ্যান্ডটা রাখবো হলো ডাউন স্ট্রিমে। এই সিস্টেমে হলো আমরা ওয়াটারটা কালেক্ট করব। এটা জাস্ট একটা তোমাদের বলে দিয়েছে রিকোয়ারমেন্ট অথবা টেকনিক, যে আমরা কিভাবে রানিং ওয়াটার থেকে ওয়াটারটা কালেক্ট করতে পারি। এরপরে দেখো আমাদের যখন ওয়াটারটা কালেক্ট হয়ে যাবে, আমাদের বোতলটাকে লেবেল করে রাখতে হবে। কিন্তু কেন লেবেল করে রাখতে হবে, তোমাদের 5টা গ্রুপ করে দিব আমি। এখন প্রত্যেকেরই বোতল দেখবে যে সেম কালার। তো সেম কালার হয়ে গেলে দেখা যাচ্ছে আমরা যখন টেস্ট করব তখন হয়তো একটা কনফ্লিক্ট লেগে যেতে পারে। তো আমাদের আইডেন্টিফিকেশনের জন্য আমরা যেটা করব, একটা লেবেল করে দিব। এই যে লেবেল করে দিব, তার মানে এই বোতলটাতে তোমাদের গ্রুপ নাম্বার থাকবে, তোমাদের আইডি নাম্বার থাকবে, তোমরা কয়টার দিকে পানিটা কালেক্ট করেছিলা এবং কোন সোর্স থেকে কালেক্ট করেছো, দ্যাট মিনস ওই সোর্সের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড কত সেটা আমরা দেখব। আর লাস্ট যে পয়েন্টটা আছে, আমাদের প্রিজার্ভটা as soon as possible করতে হবে প্র্যাকটিক্যালি, আদারওয়াইজ আমাদের প্যারামিটার গুলা চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের রিকোয়ারমেন্টটা। আচ্ছা, তাহলে আমি তোমাদের একটু কিছু ফিগার দেখাই, দেন তাহলে তোমরা বুঝতে পারবা যে আমাদের কিভাবে ওয়াটারটা কালেক্ট করা হয়। তো দেখো, তোমরা স্ক্রিন তো দেখতে পাচ্ছ তাই না? জি মিস। আচ্ছা, এই বোতলটা কি দেখতে পাচ্ছ তোমরা? জি মিস। আচ্ছা, আমি এটা একটু ডাউনলোড করে নিই, তাহলে জুম করে আরো ভালো মতো দেখানো যাবে। আচ্ছা, এখানে দেখো আমাদের এই যে একটা ব্ল্যাক কালারের কিন্তু একটা বোতল দেওয়া আছে। এটা ব্ল্যাক কালারের বোতল না, এটা আমাদের নর্মাল একটা বোতল ছিল এবং এই বোতলের পুরাটা আমরা হলো ব্ল্যাক কস্টিপ দিয়ে হলো কভার করে দিয়েছি। কভার করে দেওয়ার রিজনটা কি, কেউ আমাকে একজন বলো, আমি অলরেডি কিন্তু বলছি। কেন আমরা কাভারিংটা করলাম ব্ল্যাক কাভারিং? মিস, বাইরে থেকে যেন আলো গিয়ে কোনো বিক্রিয়া না হয়। হ্যাঁ, আমাদের এটা পানির ভিতর অনেক প্রকারের ব্যাকটেরিয়া থাকতে পারে অথবা কন্টামিনেটেড থাকতে পারে অথবা মাইক্রো অর্গানিজম থাকতে পারে। তো এই মাইক্রো অর্গানিজমের গ্রোথের জন্য আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে অক্সিজেন প্রয়োজন হতে পারে। সেই কারণে আমরা ট্রান্সপারেন্সিটা অফ করে দিচ্ছি ইউজিং ব্ল্যাক কস্টিপ। তার মানে এই যে দেখো পুরাটা একদম ব্ল্যাক কস্টিপ দিয়ে আমরা কভার করে দিচ্ছি। এরপরে বোতলটাতে হলো আমরা লেভেলিং করার জন্য আমরা একটা পেজে দেখো কোন সোর্স থেকে ওয়াটারটা কালেক্ট করেছি সেটা হলো আমরা দিয়ে দিয়েছি। তোমাদের দেখা যাচ্ছে যে অনেক সময় 3টা গ্রুপ আমরা সারফেস ওয়াটার কালেক্ট করি, আবার 2টা গ্রুপ দেখা যাচ্ছে যে আমরা গ্রাউন্ড ওয়াটার কালেক্ট করি। এরপরে দেখো আমাদের গ্রুপ নাম্বারটা দিয়ে দিয়েছি, এর পাশে হলো তোমাদের আইডি দেওয়া আছে, আর আমরা কোন ডেটে হলো ওয়াটারটা কালেক্ট করেছিলাম এবং টাইমিংটা। আর এই পাশে দেখা যাচ্ছে না, বাট আমাদের এখানে টেম্পারেচারটা দেওয়া আছে, যে ওই যে ওয়াটারটা যে কালেক্ট করলাম ওই সোর্সের অথবা ওই টাইমে আমাদের টেম্পারেচারটা কত ছিল। এরপরে দেখো আমি অলরেডি তোমাদের বলেছি যে আমাদের লেভেলিং করার জন্য সোর্সিং এর নামটা ইন্ডিকেট করে দিতে হবে। এটার ওয়াটারটা হলো বুড়িগঙ্গা রিভারের ওয়াটার এবং এটা ল্যাটিটিউড কত লঙ্গিটিউড কত সেটা দেওয়া আছে। এখন আমি একটু বলি, আমাদের এখন যেহেতু ফেস টু ফেস ক্লাস হচ্ছে না, অনলাইন ক্লাস হচ্ছে, দ্যাটস ওয়াই তোমাদের আর আপাতত এই ওয়াটারটা কালেক্ট করা লাগবে না। বাট আমাদের যদি ফেস টু ফেস ক্লাস হতো তাহলে আমরা কি করতাম, ফার্স্ট ক্লাসে আমি তোমাদের গ্রুপ করে দিতাম এবং আমি তোমাদের
প্লেসটা দিয়ে দিতাম যে কে কোন প্লেস থেকে ওয়াটারটা কালেক্ট করবা। দেন তারপরে তোমরা যে কোনো একদিন যে এরকম একটা বোতলে পানি ভরে নিয়ে আসতা এবং এরকম লেভেলিংটা হলো তোমরা করে ল্যাবে রেখে দিতা। তারপরে হলো আমরা প্রতিদিন টেস্ট করতাম এই সেম ওয়াটার দিয়ে। এটা দিয়ে হলো আমরা পিএইচ টেস্ট করব, কালার, টার্বিডিটি, তারপরে হলো কেমিক্যাল যেটা আছে আর্সেনিক, আয়রন, যে যে টেস্ট গুলো আছে সেই টেস্ট গুলো করব। আর ল্যাটিটিউড লংগিটিউড এটা হলো তুমি গুগল ম্যাপে যে লোকেশনে যাচ্ছ ওই লোকেশন থেকে তুমি পেয়ে যাবা, অথবা যে কোনো সফটওয়্যার আছে জিপিএস এর মাধ্যমে তুমি এই কোঅর্ডিনেটটা বের করে নিতে পারবা। এটা খুব বিগ ইস্যু হবে না। তাহলে আমরা মোটামুটি স্যাম্পলিং জিনিসটা তো বুঝতে পারলাম। এখানে তোমাদের আরো সেম ফিগারই দেওয়া আছে, একটু দেখো। এই যে আরো ভালো মতো বোঝানোর জন্য এখানে ফিগার গুলা দেওয়া আছে। এবং ওয়াটারটা, এই পানিটা কিন্তু আমাদের প্রিজার্ভ করে রাখতে হবে এমন ভাবে যাতে আমাদের কোনো কিছু প্যারামিটারই যাতে চেঞ্জ না হয়। আমাদের মেইন জিনিসটা হলো আমাদের কোয়ালিটি অ্যানালাইসিসটা ইনশিওর করতে হবে। সেম জিনিস প্রত্যেকটা গ্রুপের জন্য সেম ভাবে আমাদের ই করতে হবে। এই যে দেখো টেম্পারেচার 25°C ছিল। তাহলে দেখা যাচ্ছে যে একটা গ্রুপ বুড়িগঙ্গা রিভারের থেকে করতেছে, আর একটা গ্রুপ দেখা যাচ্ছে গুলশান লেক থেকে করতেছে, হাতির ঝিল থেকে করতেছে, আর ধানমন্ডি লেক থেকে করতেছে। এটা হলো সারফেস ওয়াটার। আবার অনেকে দেখা যাচ্ছে বাসা বাড়িতে আমাদের দেখা যাচ্ছে টিউবওয়েল আছে, সেই টিউবওয়েল থেকেও কিন্তু আমরা গ্রাউন্ড ওয়াটারের টেস্ট গুলা করতে পারি। তো গ্রাউন্ড ওয়াটার এবং সারফেস ওয়াটার তুমি যখন টেস্ট করবা, টেস্ট করে হলো তুমি বুঝতে পারবা যে এটার প্যারামিটার গুলা কিরকম। কারণ হলো এখানেই এই জিনিসটা তখন কম্পেয়ার করতে পারবা। এই যে এই কম্পেয়ারটা করতে পারবা যে আমাদের সারফেস ওয়াটারের কালারটা কিরকম আর গ্রাউন্ড ওয়াটারের কালারটা কিরকম। সিমিলারলি আমাদের সারফেস ওয়াটারে আর্সেনিক কিরকম, গ্রাউন্ড ওয়াটারে আর্সেনিক কিরকম। আবার দেখা যাচ্ছে যে ব্যাকটেরিওলজিক্যাল প্যাথোজেন কন্টামিনেশনটা কিরকম, এটা কম্পেয়ার করতে পারবো। তাহলে আমরা মোটামুটি আমাদের কিভাবে স্যাম্পলিং করতে হবে সেইটার রিকোয়ারমেন্টটা আমরা বুঝলাম। এরপরে দেখো পরে যে টার্মটা আছে আমাদের কালেকশন বোতল সাইজ এন্ড ম্যাটেরিয়ালস। আমাদের দেখা যাচ্ছে যে কিছু টেস্ট আছে যেগুলো টেস্ট করার জন্য আমাদের ডিফারেন্ট টাইপের বোতল ইউজ করা লাগতে পারে। লাইক তুমি স্যাম্পলস ফর মেটাল অ্যানালাইসিস এর জন্য আমরা হলো প্লাস্টিকের বোতল যেটা আছে সেটাতে ওয়াটার কালেক্ট করব অথবা ওয়াটার প্রিজার্ভ করে রাখবো। আবার ভোলাটাইল যে অর্গানিক্স আছে অথবা পেস্টিসাইড যেগুলো আছে সেগুলো অ্যানালাইসিসের জন্য আমাদের গ্লাস কন্টেইনার লাগবে। আদারওয়াইজ তুমি যদি প্লাস্টিক বোতলে করো দেখা যাচ্ছে অর্গানিক্স এর সাথে প্লাস্টিক একটা রিয়াকশন হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমরা কোন টেস্টটা করতেছি এবং কোন কন্টেইনারে আমরা কালেক্ট করতেছি, এটা একটু খেয়াল রাখবা। আর বোতলটাকে অবভিয়াসলি আমাদের ব্যাকটেরিয়া স্টেরিলাইজড করে নিতে হবে, আদারওয়াইজ আমাদের যে বিওডি টেস্ট করব অথবা এফসিটিসি করব, মানে টোটাল কলিফর্ম আর ফিকাল কলিফর্ম, এই টেস্ট গুলা কিন্তু অ্যাকুরেট হবে না। আর এরপরে দেখো এই যে সানলাইট ব্রেকডাউনের জন্য আমাদের এমন ভাবে ডার্কার প্লেসে রাখতে হবে যাতে কোনো প্রকার এয়ার পাসিং না হয়, এই যে এয়ার এসকেপ যাতে না হয়। কারণ এয়ার এসকেপ হলেই তোমার অক্সিজেনের লেভেলটা চেঞ্জ হয়ে যাবে, আর অক্সিজেনের লেভেল চেঞ্জ হলে আমাদের প্যারামিটারও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের কালেকশন, এবং আমরা কি কি রিকোয়ারমেন্ট দরকার সেটা আমরা বুঝতে পারছি। তাহলে আমি যদি একটু সামারি করি তাহলে দেখো আমাদের বোতলটাকে ফার্স্টে প্রিপেয়ার করে নিতে হবে। বোতলটাকে আমরা প্রিপেয়ার কিভাবে করতে পারি, ক্লিনজিং এর মাধ্যমে, এই যে রিন্স করে অথবা ক্লিন করে। তারপর হলো আমাদের ফ্লোয়িং ওয়াটার যদি হয় তাহলে আমরা বোতলের টপ পোর্শনটা আপ স্ট্রিমে রাখবো, আমাদের হ্যান্ডটা ডাউন স্ট্রিমে রেখে আমরা ওয়াটারটা কালেক্ট করব। এরপর আমরা লেভেল করে দিব কন্টেইনারকে, আর তারপর যেটা করব আমরা প্রিজার্ভ করব। এবং প্রিজার্ভ করার সময় অবভিয়াসলি আমাদের এয়ার পাসিং হচ্ছে কিনা সেটা একটু খেয়াল রাখতে হবে।
তাহলে এই ছিল মোটামুটি আমাদের ওয়াটার স্যাম্পলিং কালেকশন এন্ড বোতল সাইজ, কিভাবে ম্যাটেরিয়ালস এবং আমাদের কি কি রিকোয়ারমেন্ট সেটা আমরা বুঝতে পারছি। তাহলে এতটুকু তো অলরেডি বুঝছি। এরপরে আরেকটা নিউ জিনিস যেটা একটু শিখবা সেটা একটু দেখো, আমাদের কিছু টেকনিক আছে। এটা তো অলরেডি আমরা ম্যানুয়াল টেকনিক তো বুঝতে পারলাম, এছাড়া আমাদের 3 মেথডস আছে, যে মেথডের মাধ্যমে হলো আমরা ওয়াটারটা কালেক্ট করতে পারি। খুবই ইজি মেথড। আমাদের ডিফারেন্ট টেস্টিং এর জন্য আমরা ডিফারেন্ট টাইপের স্যাম্পলিংটা ইউজ করতে পারি, লাইক গ্র্যাপ স্যাম্পলিং, কম্পোজিট স্যাম্পলিং আর ইন্টিগ্রেটেড স্যাম্পলিং। গ্র্যাপের ক্ষেত্রে যেটা হয়, তুমি যে ওয়াটারটা কালেক্ট করবা একটা সার্টেন টাইম এবং স্পেসিফিক প্লেস থেকে তুমি কালেক্ট করবা। লাইক তুমি আজকে 10টার দিকে গেলা এবং বুড়িগঙ্গা রিভার থেকে হলো তুমি ওয়াটারটা কালেক্ট করে নিয়ে আসলা, তখন সেটাকে আমরা বলবো হলো গ্র্যাপ স্যাম্পলিং। এবং গ্র্যাপ স্যাম্পলিং এ দেখা যাচ্ছে যে আমাদের সোর্সটা নোন থাকতেছে, তার মানে হলো বুড়িগঙ্গা রিভার থেকে আমরা ওয়াটারটা কালেক্ট করতেছি। বাট এটার একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি হতে পারে আমাকে কেউ একজন বলো তো, গ্র্যাপ স্যাম্পলিং এর? গ্র্যাপ স্যাম্পলিংটা কি বুঝতে পারছো তোমরা? জি মিস। আচ্ছা, তাহলে আমাকে বলো যে এটা খুবই কিন্তু একটা ইজি প্রসেস। লাইক তোমরা আজকে বুড়িগঙ্গা রিভারে গেলা 10টার দিকে অথবা 11টার দিকে, যে পানিটা কালেক্ট করে নিয়ে চলে আসলা এবং এটা স্পেসিফিক টাইমে একটা স্পেসিফিক প্লেস থেকে কালেক্ট করে নিয়ে আসলাম। এটা খুবই ইজি প্রসেস, বাট এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তোমার পার্সপেক্টিভে কি মনে হতে পারে, কি ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে সেটা বলো। মিস, যে কোনো একটা টাইমে নিলে হতে পারে যে তখন হচ্ছে গিয়ে মানে কম ময়লা ছিল পানিটা, হ্যাঁ, আর একটু পরে বেশি ময়লা হবে এরকম। এক্স্যাক্টলি। যেমন সকালবেলা একটু কম ময়লা থাকে। হুম, এটা ঠিক আছে। দেখো, আমি ধরে নিলাম যে একটা রিভার থেকে আমি ওয়াটার কালেক্ট করতেছি, সেটার পাশেই হলো আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যেটা আছে সেটার সাথে রিলেটেড আছে। তার মানে আমরা ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট আছে সেটা আমরা ডাম্প করতেছি ওই রিভারের পাশেই। এখন তুমি 10টার দিকে যখন গেলা, আমাদের কিছু প্যারামিটার লাইক টার্বিডিটি আছে, কালারটা একরকম, 12টার দিকে আরেক রকম হবে, আবার বিকালের দিকে একরকম। তার মানে এই যে যে প্যারামিটার গুলা আমাদের কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো প্যারামিটার গুলো যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন তুমি যখন একটা অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস করে তুমি রেজাল্ট ঠিকই পাবা, বাট ওটা কিন্তু স্পেসিফিক টাইমের জন্য। সো স্পেসিফিক টাইমের জন্য কিন্তু তুমি একটা ফুল প্রজেক্ট কিন্তু রান করাতে পারবা না, অথবা তুমি একটা কমেন্ট করে দিতে পারবা না যে এই বুড়িগঙ্গা রিভারের পিএইচ 6 থেকে 8.5 ফিক্স থাকতেছে, অথবা কালারটা এতটুকুই থাকতেছে, এটা ফিক্সড করে বলা যাচ্ছে না, কারণ এটা টাইমের সাথে সাথে কিন্তু চেঞ্জ হচ্ছে। তো সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে আমাদের গ্র্যাপ স্যাম্পলিং এর ক্ষেত্রে। সো এটা ইমপ্রুভমেন্টের জন্য আমরা আরো অন্যান্য টাইপের স্যাম্পলিং করতে পারি। সেটা দেখো আমাদের কম্পোজিট স্যাম্পলিং। কম্পোজিট স্যাম্পলিংটা কি, আমাদের সোর্স সেম থাকবে, তার মানে আমাদের বুড়িগঙ্গা রিভার সেম থাকতেছে, কিন্তু আমাদের টাইমটা ডিফারেন্ট হচ্ছে। তুমি 10টা একবার নিলা, 12টা একবার নিলা, 2টা একবার নিলা, 4টা একবার নিলা, 6টা একবার নিলা। তো এরকম ডিফারেন্ট টাইপের তুমি ডিফারেন্ট সময়ে তুমি পানিটা নিচ্ছ। পানিটা নেওয়ার পরে আমাদের একটা বোতলে হলো মিক্সড করতে হবে। মিক্সড করার পরে তুমি দেখবা যে আমাদের পিএইচটা কত আসতেছে, কালার কত আসতেছে, আর আমাদের কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্টটা কত আসতেছে সেটা আমরা টেস্ট করব। এখন এখানে একটু দেখো, আমরা যে ডিফারেন্ট টাইমে যে পানিটা নিচ্ছি, আমরা যখন মিক্সড করব আমরা কিন্তু ডিফারেন্ট ওয়েতে মিক্সড করতে পারি। এই যে, তার মানে তুমি 10টার দিকে একটা সার্টেন পানি নিলা, 12টার দিকে একটা সার্টেন পানি নিলা ভলিউমে, আবার 2টার দিকে নিলা। বাট যখন মিক্সড করবা তখন আমরা ভলিউম প্রপোর্শনালে মিক্সড করতে পারি। দেখা যাচ্ছে আমাদের 12টার দিকে ফ্লোটা বেশি, ফ্লো মানে ডিসচার্জ বোঝাচ্ছে।
সেই ডিসচার্জটা যদি বেশি হয় তাহলে আমাদের 12টার দিকে যেই পানিটা আমরা নিব সেটা বেশি ভলিউমের পানি নিয়ে মিক্সিংটা করব আদার্স যেগুলোর সাথে। সো আমরা এরকম ভলিউম মিক্সিং রেশিওতেও মিক্স করতে পারি একটা বোতলে। এছাড়া আরো অন্যান্য ওয়েতেও আমরা মিক্স করতে পারি, বাট আমরা যদি কম্পোজিট স্যাম্পলিং করি তখন আমরা ডিফারেন্ট টাইমে ওয়াটারটা নিয়ে একটা সার্টেন ভলিউমে মিক্সিংটা করতে পারি। তাহলে এটা দেখা যাচ্ছে যে আমাদের যে ডিসচার্জটা সেটা কনস্ট্যান্ট ডিসচার্জও থাকতেছে না, আবার আমাদের যে অ্যানালাইসিসটা করতেছি সেটার ফ্ল্যাকচুয়েশনটাও কিন্তু খুব বেশি হচ্ছে না, কারণ ডিফারেন্ট টাইমেরই ডিসচার্জের ওয়াটার নিয়ে অ্যানালাইসিসটা হয়েছে। এবং এটার কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজও আছে, একটু দেখো। অ্যাডভান্টেজ তো অলরেডি আমরা বলেই ফেলছি, আমাদের ভ্যারিয়েশন যত বেশি থাকবে আমরা কারেক্ট রেজাল্টের কাছাকাছি থাকবো, সেখানে একটা ভ্যারিয়েশন থাকতেছে। এবং লার্জ স্যাম্পল ওয়াটারের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে কস্টটা কম হচ্ছে, কারণ তুমি একটা বড় প্রজেক্টে যদি গ্র্যাপ স্যাম্পলিং করো সেখানে তোমাদের ইরর অনেক বেশি থাকতে পারে। আবার কম্পোজিট স্যাম্পলিংটা যখন করবা তখন দেখা যাচ্ছে আমরা লার্জ প্রজেক্টের ক্ষেত্রে আমাদের কস্টটা কমে যাচ্ছে। আর ডিসঅ্যাডভান্টেজ তো বলতে পারতেছি যে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে যদি ডাইলিউশন করা লাগতে পারে, এই যে ওয়াটার যে তুমি মিক্সড করতেছো অনেক সময় ডাইলিউশন করা লাগতে পারে। ডাইলিউশনটা কি সেটা আমরা সামনের দিকে আরেকটু পরে জানতে পারবো, যে আমাদের ওয়েস্ট ওয়াটারের সাথে আমাদের ডাইলিউটেড ওয়াটার যখন মিক্সড করি তখন একটা রেশিওতে মিক্সড করি, এই যে রেশিওটা কতটা তুমি মেনটেন করবা সেটাও কিন্তু একটা ইম্প্যাক্ট রাখতেছে এটার উপর। তাহলে এই কম্পোজিট স্যাম্পলিং এর বোথ অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজও আছে, দুইটাই আছে আমাদের। থার্ড যেটা আসতেছে সেটা হলো আমাদের ইন্টিগ্রেটেড স্যাম্পলিং। এটা ইন্টিগ্রেটেড স্যাম্পলিং এর ক্ষেত্রে তোমাকে কি বলতেছে, আমাদের ডিফারেন্ট পয়েন্ট থেকে নিচ্ছি এবং যখন আমি মিক্সড করব তখন আমরা হলো ইকুয়াল ভলিউমে নিব। তার মানে তুমি এই বুড়িগঙ্গা রিভারটা ঠিকই থাকবে, তুমি ধরো এখানে নিলা, তার 5 কিলোমিটার পরে আবার নিচ্ছ, তার 5 কিলোমিটার পরে আবার নিচ্ছ, নিয়ে আমরা প্রত্যেকটা মিক্সিংটাকে ইকুয়াল ভলিউমে মিক্স করব, সেই মিক্সিংটাকে বলতেছিল আমরা ইন্টিগ্রেটেড স্যাম্পলিং। তাহলে আমাদের এই তিনটা স্যাম্পলিং আমরা বুঝতে পারলাম। একটাতে আমরা দেখতেছি যে আমাদের টাইম এবং স্পেস ফিক্স থাকতেছে, আরেকটাতে আমাদের টাইম ভ্যারিয়েশন হচ্ছে, আরেকটাতে আমাদের স্পেস ভ্যারিয়েশন হচ্ছে। তাহলে আমাকে একটু কে একজন বলো তো আমরা ল্যাবে কোনটা করব অথবা কোনটা করা হতে পারে মনে হচ্ছে? এই তিনটা টেস্টের ভিতর অথবা এই তিনটা স্যাম্পলিং এর ভিতর কোনটা করা মনে হতে পারে বলো তো? মিস গ্র্যাব স্যাম্পলিং। এক্স্যাক্টলি, আমরা গ্র্যাব স্যাম্পলিংটা করব, কারণ অন্যান্য গুলা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা গ্রুপ করে দিতাম এবং প্রতিটা গ্রুপ দেখা যাচ্ছে ডিফারেন্ট টাইপের ওয়াটার কালেক্ট করে নিয়ে আসতো একটা বোতলের ভিতর এবং একটা সার্টেন টাইমে, লাইক তোমরা 11টা 12টার দিকে যেটা সেইটার পানিটা কালেক্ট করে নিয়ে আসতো। তো আমরা কিন্তু গ্র্যাব স্যাম্পলিংটা করি, এটা অনেক সময় জিজ্ঞেস করা হয় ভাইবাতে, যে তুমি যে ওয়াটার স্যাম্পলিংটা করলা কোন টেকনিক অথবা কোন মেথডে করলা, আর যে মেথডটা করলা সেটা কি অ্যাকুরেট মেথড কিনা, এরকম অনেক ছোট ছোট কোশ্চেন করা হতে পারে। এরপরে তো এগুলা তো ইজি জিনিস, তোমরা জাস্ট একবার রিডিং দিলে অথবা গো থ্রু করলেই পারবা। তো আমরা কিন্তু সারফেস ওয়াটার কালেকশন হয়ে গেছে, এরপরে গ্রাউন্ড ওয়াটার আমরা খুব ইজিলি কিন্তু কালেক্ট করতে পারি, টিউবওয়েল থেকে কালেক্ট করতে পারি অথবা কোনো ওয়েল থেকে কালেক্ট করতে পারি। তো আমাদের যদি একটা কন্টেইনার অথবা একটা বালতি থাকে সেটা আমরা একটা কুয়া অথবা একটা কূপের ভিতর ফেলালাম এবং সেই পানিটা যদি আমরা কালেক্ট করে নিই, কালেক্ট করার পরে আমরা যদি টেস্ট করি তখন এটা হয়ে যাবে হলো গ্রাউন্ড ওয়াটার স্যাম্পলিং। এবং এটা আমরা অনেক সময় ট্যাপের ওয়াটার থেকেও করতে পারি, আবার ট্যাপের ওয়াটারের ক্ষেত্রে আমাদের কিছু প্রিকশনস মেনটেন করতে হবে, সেটা একটু দেখো।
আমাদের ট্যাপটাকে ফার্স্টে হলো 2-3 মিনিট ওপেন রাখতে হবে যাতে আমাদের পানিটা আগে ফ্লো হয়ে যায়, এবং টেম্পারেচার স্টেবিলাইজড এর জন্য আমরা এটা করি। এরপরে দেখো আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়া স্টেরিলাইজ করার জন্য আমাদের এর আশেপাশে একটু হিটিং করে নিতে পারি কোনো ল্যাম্পের মাধ্যমে, যাতে কোনো প্রকার ভোলাটাইল সাবস্টেন্স অথবা কোনো অর্গানিক সাবস্টেন্স যাতে না থাকে। দেন তারপর আমরা ট্যাপ ওয়াটারটা একটা কন্টেইনারে কালেক্ট করে, এই যে কালেক্ট করে আমরা টেস্ট করতে পারি। সো গ্রাউন্ড ওয়াটারটা আরো বেশি ইজি, সারফেস ওয়াটারটাও ইজি, গ্রাউন্ড ওয়াটারটাও দুইটাও ইজি। তো গ্রাউন্ড ওয়াটারে যদি আমাদের অ্যাভেলেবেল ওয়েল থাকে আশেপাশে অথবা ট্যাপ যদি থাকে, তাহলে আমরা ইজিলি কিন্তু টেস্টটা করতে পারবো অথবা কালেক্ট করতে পারবো। এরপরে লাস্ট যেটা আসতেছে আমাদের স্যাম্পল প্রিজার্ভেশন, কারণ আমরা অলরেডি বলেছি যে আমাদের 13 or 14 সাইকেল পর্যন্ত আমরা টেস্ট করব। তো তুমি যে ওয়াটারটা নিয়ে আসলা সেটা যদি প্রিজার্ভ করে না রাখো, তাহলে আমাদের এই যে 13 সপ্তাহ যে টেস্ট করা লাগবে সেটা কিন্তু তুমি ঠিকভাবে করতে পারবা না। কেন করতে পারবা না? কারণ আমাদের যে কেমিক্যাল যে প্যারামিটার গুলো আছে সেগুলো হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, ফিজিক্যাল প্যারামিটারও হয়তো দেখা যাচ্ছে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের ভালোভাবে প্রিজার্ভ করতে হবে। এই যে দেখো পিএইচ কন্ট্রোলের জন্য এবং কেমিক্যাল কন্ট্রোলের জন্য। তাহলে আমরা কি করতে পারি? আমাদের ফিল্ট্রেশন করতে পারি অথবা ফ্রিজিং করতে পারি অথবা রেফ্রিজারেটরে রেখে দিতে পারি। এছাড়া আমি অলরেডি আগেই বলেছি যে আমরা এয়ার যাতে সার্কুলেট না হয় অথবা পাসিং যাতে না হয়, আমরা ব্ল্যাক কস্টেজ দিয়ে পুরাটাকেই কিন্তু একদম কভার করে দিতে পারি। এই যে আমরা বোতলে অ্যাম্বার অথবা ওপাকেও বোতল ইউজ করতে পারি। এভাবে হলো আমরা প্রিজার্ভ করতে পারি। সেই প্রিজার্ভ করার মেইন রিজন যাতে তোমার কোনো প্রকারের প্যারামিটার যাতে চেঞ্জ না হয় ডিউরিং দ্য টেস্ট। এই যে দেখো আমরা এই যে একটা পিরিয়ড, সার্টেন পিরিয়ড ধরে আমরা টেস্ট করব, সেটা যাতে চেঞ্জ না হয় এটার জন্য হলো আমাদের প্রিজার্ভেশনটা ভালোভাবে করতে হবে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের ওয়াটার স্যাম্পলিং, কিভাবে আমরা কালেকশন করতে পারি অথবা কি মেথড আছে, কি সোর্স আছে, কেন আমাদের স্যাম্পলিংটা প্রয়োজন সেটাও আমরা বুঝেছি। এবং আমি তোমাদের ফার্স্টের দিকে বলেছিলাম যে একটা অ্যাসাইনমেন্ট আমি তোমাদের দিয়ে দিব। আমি তোমাদের আজকে গ্রুপটা করিনি, বাট তোমাদের হলো দেখা যাচ্ছে ক্লাসরুমে আমি গ্রুপিং লিস্টটা দিয়ে দিব কার কোন গ্রুপ। আমরা যদি অ্যাসাইনমেন্টটা দেখি তার মানে তোমাদের রিপোর্ট 1, আজকে ফার্স্ট যে রিপোর্টটা থাকতেছে সেটা হবে রিপোর্ট 1। কি করবা সেটা একটু আমি বলি। Collect your water sample from the location as instructed by the course teacher in the class। তার মানে হলো তোমাদের 5টা গ্রুপ আমি বলে দিব, 5টা গ্রুপের 5টা লোকেশন থাকবে। এখন এই লোকেশন থেকে তোমাদের পানি কালেক্ট করতে হবে, বাট এট প্রেজেন্ট তোমাদের পানি কালেক্ট করা লাগতেছে না। বাট যখন ভার্সিটি অন হয়ে যাবে তখন তোমরা পানিগুলা কালেক্ট করে এই টেস্টগুলা কিন্তু আবার সেম ভাবে আমরা পুনরায় করতে পারি, অথবা টিচাররা তোমাদের কাছে স্যাম্পল ওয়াটার চেতে পারে, তো তখন আমরা কালেক্ট করব। বাট আপাতত আমরা জাস্ট গ্রুপিং এবং লোকেশনটা করে দিচ্ছি। এরপরে যেটা বলতেছে ফলো দ্য স্ট্যান্ডার্ড প্রসিজার ডিউরিং দ্য স্যাম্পল কালেকশন এন্ড প্রিজার্ভেশন। দ্যাট মিন্স আমরা স্যাম্পল কালেকশনের জন্য কোন প্রসিজারটা ফলো করতেছিলাম বলো তো? মাত্রই কিন্তু একজন বলেছেন। মিস গ্র্যাব স্যাম্পলিং। হ্যাঁ, গ্র্যাব স্যাম্পলিং। এবং কিভাবে প্রিজার্ভেশন করব? আমরা হয়তো রেফ্রিজারেটরে রেখে দিব অথবা আমাদের অ্যাম্বার আর অপাকেও যে বোতলটা আছে সেটাতে আমরা কালেক্ট করব। এরপরে দেখো বলেছে প্রিপেয়ার এ স্যাম্পল কালেকশন রিপোর্ট ডিসক্রাইবিং ডিটেইলস অফ স্যাম্পলিং মেথড। তার মানে হলো তোমাদের একটা রিপোর্ট প্রিপেয়ার করতে হবে। রিপোর্টটা প্রিপেয়ার কিভাবে করবা? A4 পেজে, এবং সেটার ডিটেইলস থাকবে তোমাদের, স্যাম্পলিং মেথডের ডিটেইলস থাকবে। তারপর মানে হলো গ্র্যাব স্যাম্পলিং করতেছো, তো তাহলে তোমরা ফার্স্টে লিখবা যে হোয়াট ইজ গ্র্যাব স্যাম্পলিং, এবং গ্র্যাব স্যাম্পলিং এ আমরা কিভাবে কালেক্ট করতেছি সেটা লিখবা। এরপরে তোমাদের এই যে গ্র্যাব স্যাম্পলিংটা যে করতেছো কোন লোকেশন থেকে, লাইক বুড়িগঙ্গা, হাতিরঝিল অথবা ধানমন্ডি লেক, হোয়াটএভার, তোমাদের ওয়েদার কন্ডিশন কত ছিল, দ্যাট মিন্স টেম্পারেচার,
এরপর ডিটেলস অফ দ্য সারাউন্ডিং ফিচার্স, দ্যাট মিনস তোমাদের এই যে যে সোর্সটা যে কালেক্ট করলে এর আশেপাশে কি কোনো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ডাম্প হচ্ছে কিনা, অথবা কোনো ড্রেইনের সাথে লিঙ্কড আপ আছে কিনা, অথবা এছাড়া আরো কোনো সারাউন্ডিং ফিচার আছে কিনা সেটার ডিটেলস সম্পর্কে লিখবা। লেখার পরে আমরা যখন রিপোর্টটা করব, এই রিপোর্টে কিছু কিন্তু পিকচারও হলো আমরা প্রোভাইড করে দিব। লাইক হলো তোমরা গ্রুপ ওয়াইজ হলো কিভাবে পানিটা কালেক্ট করতেছিলা, অথবা কিভাবে কালেক্ট করে স্যাম্পলিংটা করার জন্য লেভেলিংটা করলাম, এবং কিভাবে আমরা প্রিজার্ভ করতেছি সেই রিলেটেড হলো তোমাদের গ্রুপ মেম্বারের সাথে সেলফি অথবা ইন্ডিভিজুয়াল যে ছবিগুলো আছে সেগুলো অ্যাটাচ করে একটা রিপোর্ট তৈরি করতাম। তাহলে এই ছিল মোটামুটি আমাদের রিপোর্ট 1 এর ভিতর থাকবে। এখন যেহেতু তোমাদের ফিজিক্যালি লোকেশনটাতে যাওয়া পসিবল না, সেক্ষেত্রে তোমরা যেটা করবা যে আমাদের যে স্যাম্পলিংটা করতেছো অথবা মেথডটা ইউজ করতেছো, আমি তোমাদের লোকেশন দিয়ে দিব আজকে রাতের ভিতর, অথবা তোমার ক্লাসরুমে পেয়ে যাবা। সো সেটা তুমি নেটে সার্চ দিবা, নেটে সার্চ দিলে তুমি অবভিয়াসলি লোকেশন পেয়ে যাবা। আর আপাতত টেম্পারেচার 25 ধরতে পারো, কারণ আমরা ল্যাবে যে টেস্ট গুলো করবো সবগুলো রুম টেম্পারেচারেই করব। আর এরপরে নেটে তুমি যখন লোকেশনটা সার্চ দিবা, তুমি তখন সারাউন্ডিংস রিলেটেড ফিচার সম্পর্কে সব ডিটেলস পেয়ে যাবা। এবং এই যে যে সোর্সটা আছে, এই সোর্স থেকে যে তুমি স্যাম্পলিং যে মেথডটা ইউজ করতেছো সেটার অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজটা কি, অথবা তোমার কোনো প্রেফারেন্স আছে কিনা যে তুমি অন্য মেথডে করলে হয়তো আরো ভালো হতে পারে, অথবা কি মেথডে করা যেতে পারে, সেটা তুমি একটা রিকমেন্ডেশন দিবা। আর আপাতত জাস্ট দুই একটা ছবি নেটের থেকে অ্যাটাচ করে দিতে পারো। তাহলে রিপোর্টটা কি বুঝতে পারছো কি করতে হবে? মিস নেক্সট উইকে জমা দিব এই রিপোর্টটা? হ্যাঁ, নেক্সট উইকে। এটা জাস্ট হাইস্ট, বেশি না, 1 থেকে 1.5 পেজ অথবা 2 পেজের মতো হবে। বেশি হলে 1 পেজ অথবা 2 পেজ, এর বেশি যাবে না। নেক্সট উইকে তোমাদের জাস্ট এটা একটু সাবমিট করতে হবে। মিস এই রিপোর্টের পয়েন্ট গুলো বলে দিলে একটু সুবিধা হতো। যেমন মিস আচ্ছা এখানে এখানে অবজেক্টিভ কি না না লিখবো? না না এখানে আচ্ছা এটা দেখো, এটা কিন্তু একটা জাস্ট সামারি রিপোর্ট, এটা কিন্তু আমাদের এক্সপেরিমেন্টাল রিপোর্ট না, এটা জাস্ট একটা সামারি রিপোর্ট। আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা এটা কিন্তু আমাদের এক্সপেরিমেন্টাল রিপোর্ট না, ফার্স্ট ক্লাস যেহেতু আজকে আমরা কোনো এক্সপেরিমেন্ট করিনি, তো আমাদের রিপোর্টে যে প্রসিজারটা আমি বলে দিয়েছিলাম সেটা কিন্তু এখানে ফলো হবে না। এটা জাস্ট একটা আমাদের সামারি রিপোর্ট হবে, সামারি রিপোর্ট টাইপের হবে। রিপোর্টে হলো তুমি যেটা লিখবা, তোমার লোকেশনটা কি সেটা লিখবা, এখানে অলরেডি এই যে কিন্তু লেখাই আছে। তারপরে হলো তোমাদের টেম্পারেচার কত ছিল, এবং সেটা ল্যাটিটিউড, তারপর হলো লঙ্গিটিউড কত ছিল সেটা লিখবা। তারপরে হলো আর কি ছিল, টাইমিংটা, টাইমিং আপাতত মনে হয় না লাগবে, কারণ যেহেতু তোমরা ওয়াটারটা কালেক্ট করতেছ না, সো টাইম লাগবে না। আচ্ছা এরপর যেটা লাগবে সেটা হলো মেথড, কালেকশন মেথড, কালেকশন মেথডটা লিখবা। মানে এই যে যে কালেকশন মেথডটা কিভাবে কালেক্ট করলা, এটা কি ফ্লোয়িং ওয়াটার ছিল, তুমি বোতলটাকে কি আপ স্ট্রিমে রেখে তোমার হ্যান্ডটাকে কি ডাউন স্ট্রিমে রেখেছিলা, নাকি কিভাবে কালেক্ট করলা সেটা। তো কালেকশন করার আগে কি তুমি বোতলটাকে কি প্রিপেয়ার করে নিয়েছিলা, সেই রিলেটেড কথাবার্তাও একটু লিখবা। তারপরে কালেকশন মেথডের পরে তুমি এটাকে লেভেল করতেছো, লেভেলিং করলা। এরপরে যেটা প্রিজার্ভেশন করতেছো, প্রিজার্ভেশন করতেছো। এখন প্রিজার্ভেশন করার পরে তারপরে তুমি লিখতে পারো যে আমাদের এই যে যে করলা এটার কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা, তোমার পার্সোনাল কোনো রিকমেন্ডেশন,
এই পার্সোনাল রিকমেন্ডেশন কিন্তু সবার ডিফারেন্ট হবে, এটা আবার কপি পেস্ট করো না। পার্সোনাল কোনো রিকমেন্ডেশন আছে কিনা, ঠিক আছে? তাহলে মোটামুটি এটা দিয়ে জাস্ট একটা সামারি রিপোর্ট টাইপের করবা। এত মানে এই কয়েকটা জিনিস যাতে থাকে, এটা মিসিং না হয়। এক্সট্রা তুমি যদি চাও কোনো মানে ফিগার অথবা কিছু অ্যাটাচ করতে পারো, ফিগার অ্যাটাচ করতে পারো। লাইক আমরা যে সোর্সটা নিলাম সেই সোর্সে ফিগারটা কি অথবা কিরকম টাইপের সোর্স ছিল সেটা ফিগার অ্যাটাচ করতে পারো। এটা নেটে থেকে অ্যাটাচ করে দিলে হবে। আর এই জিনিসটা কিন্তু মাস্ট ইন্ডিকেট করবা যে ডিটেলস সারাউন্ডিংস এ কিছু আছে কি নাই। তাহলে বুঝতে পারছো কি কি থাকবে সামারি রিপোর্টটাতে আমাদের স্যাম্পলিং মেথডে। জি মিস। আর রিপোর্টের নাম লিখে দিবা এই যে যে স্যাম্পলিং ফার্স্টে তোমাদের টপিকের নাম দেওয়া আছে মনে হয়, এই যে ওয়াটার স্যাম্পলিং মেথড ফর ল্যাব অ্যানালাইসিস, এটা রিপোর্টের নামটা দিবা। তাহলে আমি রেকর্ডিংটা অফ